আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের বিশেষ সংবাদ শিরোনাম। শুভেন্দুর বেতন 2.10 লক্ষ। মমতার পেনশন কত জানুন বাংলার নতুন মুখ্যমন্ত্রীর বেতন ও সুযোগ সুবিধার খতিয়ান। মে মাস থেকেই 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট সামনে এলো। এটা জয় শ্রীরাম বলার জায়গা নয়, কেন হঠাৎ মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু এবেলা। লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হচ্ছে? মে মাসের টাকা নিয়ে বড় আপডেট দিল নবান্ন। রানওয়েতে রক্তারক্তি, বিমানের ধাক্কায় টুকরো টুকরো যুবক, পাইলটের ঘোষণায় কাঁপছে যাত্রীরা। এবার মোদী সরকারের ডিজিটাল সিদ্ধান্ত ধরিয়ে দেবে শুভেন্দুর পিয়ের খুনিদের, মিলল ক্লু। মমতার 5 সিদ্ধান্তে কোপ, মোদী গ্যারেন্টি পূরণে কি 24 ঘন্টাতেই শুভেন্দুর বুলডোজার নীতি। বাংলার মসনদে শুভেন্দু বসতেই রাস্তায় নামল বাংলাদেশি ইসলামপন্থী সংগঠন। তৃণমূলে বিরাট ভাঙনের আশঙ্কা, 48 বিধায়ক ও 5 জন সাংসদ যোগ দিতে পারেন বিজেপিতে। শুভেন্দু মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভায় দিলীপও। মেদিনীপুর থেকে মহাকরণে কারা কারা, চর্চায় 4 বিধায়ক। বিজেপির বিরুদ্ধে ঐক্যের ডাক, মমতার প্রস্তাবে কড়া জবাব সেলিমের। শুভেন্দুর শপথে উপস্থিত জিৎ, রাজনীতিতে যোগদানের গুঞ্জনের আবহে কি জানালেন অভিনেতা। দফতর পেলেই কাজ, শপথের পর মুখ খুললেন দিলীপ ঘোষ, হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। গ্যাসের দামে বড় বদল, কলকাতায় আজ কত টাকায় মিলছে সিলিন্ডার। কৈলাস মানস সরোবর যাত্রা এবং লিপুলেখ বিবাদ সংক্রান্ত আলোচনার জন্য ভারতের বিদেশ সচিবের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানালেন নেপালের প্রধানমন্ত্রী। শুভেন্দুর মুখে ম্যাডাম মিনিস্টার, নতুন মুখ্যমন্ত্রীর ডাকে কি প্রতিক্রিয়া দিলেন দিলীপ জায়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সূচিত হয়েছে নতুন অধ্যায়। প্রথমবারের মতো বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। নতুন এই দায়িত্বভার গ্রহণের সাথে সাথেই রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তার প্রাপ্ত বেতন ও অন্যান্য সরকারি সুযোগ সুবিধার বিষয়টি এখন জনসমক্ষে। একই সাথে চর্চা শুরু হয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত পেনশন ও ভাতার পরিমাণ নিয়ে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর থেকে মাসিক প্রায় 2,10,000 টাকা বেতন ও ভাতা পাবেন। এই আয়ের প্রধান উৎসগুলো হল বিধায়ক হিসেবে 50,000 টাকা এবং মুখ্যমন্ত্রী পদের মূল বেতন বাবদ 1 লক্ষ টাকা। এর পাশাপাশি আপ্যায়ন ভাতা হিসেবে তিনি পাবেন 51,600 টাকা। নির্বাচনী এলাকার দাপ্তরিক কাজের জন্য তিনি অতিরিক্ত 48,000 টাকা এবং দৈনিক ভাতা হিসেবে মাসিক আরও 60,000 টাকা প্রাপ্য হবেন। আর্থিক সুবিধার বাইরেও মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সরকারি বাসভবন, যানবাহন, কর্মী এবং জেড প্লাস ক্যাটাগরির কঠোর নিরাপত্তা বলয় ব্যবহারের সুযোগ পাবেন। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 15 বছরে প্রশাসনিক জীবনে কখনোই সরকারি বেতন বা ভাতা গ্রহণ করেননি বলে দাবি করেছেন। তার ব্যক্তিগত আয়ের প্রধান উৎস মূলত শতাধিক বইয়ের রয়্যালটি এবং সঙ্গীত ও চিত্রকর্ম থেকে প্রাপ্ত অর্থ। তবে দায়িত্ব ছাড়ার পর বিধানসভার নিয়ম অনুযায়ী তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন সাংসদ সদস্য উভয় হিসেবেই পেনশন পাওয়ার যোগ্য। হিসাব অনুযায়ী প্রাক্তন সাংসদ সদস্য হিসেবে তার মাসিক মূল পেনশন ও ভাতা প্রায় 31,000 টাকা। দীর্ঘ প্রায় 25 থেকে 30 বছর সংসদীয় রাজনীতিতে যুক্ত থাকায় বার্ষিক ইনক্রিমেন্ট মিলিয়ে তার মাসিক পেনশন 80,000 থেকে 1 লক্ষ টাকায় পৌঁছতে পারে। পেনশনের পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সরকারি আবাসন, চিকিৎসা সুবিধা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার সুবিধাও ভোগ করবেন। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বাংলার মহিলাদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। নতুন সরকার গঠনের পর থেকেই প্রশ্ন উঠছে, কবে শুরু হবে এই প্রকল্প? আদৌ কি মে মাস থেকেই মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে? যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তবেও প্রতিশ্রুতি ঘিরে জল্পনা তুঙ্গে। নির্বাচনের আগে ঘোষণা করা হয়েছিল নতুন সরকার ক্ষমতা এলে বাংলার মহিলাদের জন্য চালু হবে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। এই স্কিমের আওতায় প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই বহু মহিলা এখন জানতে চাইছেন কবে থেকে শুরু হবে এই প্রকল্প এবং কিভাবে আবেদন করতে হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এটাই। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি যে মে মাস থেকেই টাকা দেওয়া শুরু হবে কিনা। নতুন সরকারের শপথ গ্রহণ সম্পন্ন হলেও
প্রকল্প চালুর নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে খুব শীঘ্রই এই প্রকল্প নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। অনেকেই ভাবছেন, অন্নপূর্ণা ভাণ্ডার চালু হলে কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগের মতোই অনেকের অ্যাকাউন্টে ঢুকছে, ফলে পুরনো প্রকল্প বন্ধ হচ্ছে এমন দাবি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যদিও নিয়মাবলী এখনও প্রকাশ হয়নি, তবে অনুমান করা হচ্ছে বাংলার প্রাপ্তবয়স্ক মহিলা নাগরিকরাই এই প্রকল্পের মূল সুবিধাভোগী হতে পারেন। সব মিলিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মানুষের আগ্রহ এখন তুঙ্গে। তবে সরকারিভাবে বিস্তারিত ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো তথ্য নিশ্চিতভাবে বিশ্বাস না করাই ভালো। প্রকল্প চালু হলে আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার বিষয়ে স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরপরই এক অনন্য নজির গড়লেন শুভেন্দু অধিকারী। রাজভবন থেকে সরাসরি তিনি পৌঁছে যান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক আবাসস্থল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তবে সেখানে গিয়ে তিনি কেবল শ্রদ্ধা নিবেদনই করেননি, বরং দলীয় কর্মীদের অতি উৎসাহে লাগাম টেনে এক কড়া বার্তাও দিয়েছেন। ঠাকুরবাড়ি প্রাঙ্গণে শুভেন্দু অধিকারী প্রবেশ করতেই উপস্থিত বিজেপি কর্মী ও সমর্থকরা জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেন। সমর্থকদের এই রাজনৈতিক স্লোগান দেওয়া তৎক্ষণাৎ বন্ধ করার নির্দেশ দেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী। কর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এটি জয় শ্রীরাম বলার জায়গা নয়, এখানে কেবল কবিগুরুর জয়গান হবে। এখন আর রাজনৈতিক লড়াইয়ের সময় নেই, মুখ্যমন্ত্রী হিসেবে আমি এখন সবার। তিনি মনে করিয়ে দেন, নির্বাচন শেষ হয়েছে এবং এখন সময় রাজ্যের হারানো শিক্ষা ও সংস্কৃতি পুনরুদ্ধারের। রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই সফরে শুভেন্দু অধিকারীকে অত্যন্ত আবেগপ্রবণ দেখায়। কবির মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে মাথা নত করে শ্রদ্ধা জানান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলা ও বাঙালির সংস্কৃতিকে বিশ্বকবির আদর্শ ও চেতনার পথেই চলতে হবে। আজকের দিনটি সেই শুভ সূচনার অঙ্গীকার। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রথা মেনে বিচিত্রা ভবন পরিদর্শন করেন। সেখানে সাধারণ চা ও নিমকি খেয়ে নিজের ছাত্র জীবনের স্মৃতিচারণ করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শপথের পরেই ঠাকুর বাড়িতে গিয়ে ধর্মীয় স্লোগান থামিয়ে দেওয়ার এই পদক্ষেপ আদতে বিরোধী শিবিরের সমালোচনার জবাব এবং বৃহত্তর বাঙালি সত্তার সঙ্গে সংযোগ স্থাপনের এক সুপরিকল্পিত কৌশল। পশ্চিমবঙ্গে পালাবদলের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে প্রশাসনিক এই রদবদলের আবহে রাজ্যের কোটি কোটি মহিলার মধ্যে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। মে মাসের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এখনও উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ। সাধারণত প্রতি মাসের 10 তারিখের মধ্যে এই টাকা জমা পড়লেও চলতি মাসে তার ব্যতিক্রম ঘটায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচনী প্রচার চলাকালীন বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ক্ষমতায় এলে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে, যেখানে বর্তমান ভাতার পরিমাণ দ্বিগুণ করে মাসিক 3,000 টাকা করার কথা বলা হয়েছিল। নবান্ন সূত্রের খবর, নতুন সরকার সম্ভবত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর দীর্ঘস্থায়ী করবে না। তার বদলে জুন মাস থেকে নতুন নামে এবং বর্ধিত ভাতায় অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। মে মাসের বকেয়া টাকা মহিলারা পাবেন কিনা তা নিয়েও এখনও সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। তবে আজ সোমবার নবান্নে রাজ্যের নতুন মন্ত্রিসভার প্রথম গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, এই বৈঠকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের রূপরেখা চূড়ান্ত হতে পারে। চলতি মাস থেকেই এই নতুন প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মে মাসের বকেয়া কিস্তি এবং নতুন প্রকল্পের সুবিধা পাওয়ার পদ্ধতি নিয়ে নবান্ন থেকে দ্রুত আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হতে পারে। সরকারের এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে রাজ্যের কয়েক কোটি মহিলার আর্থিক ভবিষ্যৎ। আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলেন যাত্রীরা। গত শুক্রবার রাতে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের মুহূর্তে রানওয়েতে থাকা এক যুবককে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিমানের প্রচণ্ড গতিতে ওই যুবকের দেহ কার্যত টুকরো টুকরো হয়ে যায়। এই ঘটনায় বিমানের ইঞ্জিনে আগুন ধরে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। লস অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে রওনা হওয়া ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের বিমানটি যখন রানওয়েতে প্রতি ঘন্টায় প্রায় 149 মাইল গতিতে ছুটছিল, তখনই আচমকা নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এক যুবক সামনে চলে আসেন। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিং অনুযায়ী দুর্ঘটনার পরপরই পাইলট অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে ঘোষণা করেন, আমরা এখনই একজনকে মেরেছি, ইঞ্জিনে আগুন লেগেছে, আমাদের রানওয়েতে থামতে হবে। পাইলটের এই ঘোষণা শোনা মাত্রই বিমানের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও হুলস্থুল পড়ে যায়। দ্রুত বিমানটি থামিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাত 11টা 19 নাগাদ ওই যুবক বিমানবন্দরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় টপকে কীভাবে রানওয়েতে প্রবেশ করেছেন
তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। বিমানের ইঞ্জিনে ওই ব্যক্তির দেহ আটকে যাওয়ায় যান্ত্রিক ত্রুটি ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা সম্ভব হয়নি এবং এটি কোনো উদ্দেশ্য প্রণোদিত অনুপ্রবেশ কিনা তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ঘটনার জেরে ডেনভার বিমানবন্দরে উড্ডয়ন পরিষেবা সাময়িকভাবে বিঘ্নিত হয়। ফাস্ট্যাগের পেমেন্টের লিঙ্কই কি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনে সেই ক্লু হয়ে দাঁড়াবে? সেটার উত্তর ভবিষ্যতে মিলবে। তবে বালি টোল প্লাজায় ফাস্ট্যাগের পেমেন্টের ইউপিআই পেমেন্টের লিঙ্কই এখন পুলিশের তুরুপের তাস হয়ে উঠতে চলেছে বলে সূত্রের খবর। তদন্তকারীরা মনে করছেন যে গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে সেটি সম্ভবত ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। সেটি যখন বালি টোল প্লাজা পার যাচ্ছিল তখন ফাস্ট্যাগের মাধ্যমে টাকাও দিয়েছিল। আর সেই ইউপিআই পেমেন্টের লিঙ্ক ধরে শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় দোষীদের কাছে পৌঁছতে চাইছে পুলিশ। আপাতত অবশ্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। গত বুধবার রাতে মধ্যমগ্রামের বাড়িতে ফিরছিলেন শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ। মধ্যমগ্রামে রাত 10:30 থেকে 11টার মধ্যে তার গাড়ি থামাতে বাধ্য করে আততায়ীরা। তারপর একেবারে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ এবং গাড়ির চালক বুদ্ধদেব বেরা। মৃত্যু হয় চন্দ্রনাথের। বুদ্ধদেবের চিকিৎসা চলছে। সেই রাতেই রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা বলেন, আমরা তদন্ত শুরু করে দিয়েছি। আমরা একটি গাড়ি বাজেয়াপ্ত করেছি যেটিকে অপরাধের জন্য ব্যবহার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে যে নম্বর প্লেট বিকৃত করা হয়েছে, যে গাড়ির নম্বর ব্যবহার করা হয়েছে সেটা আসলে শিলিগুড়ির একটি গাড়ি, কিন্তু আসলে এটা বিকৃত করা হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে কয়েকটি কার্তুজ ও লাইভ রাউন্ড বাজেয়াপ্ত করে আমরা যে তথ্য পেয়েছি সেটা ধরে এগিয়ে চলেছে। আর এই মুহূর্তে আমি শুধু এই তথ্যগুলোই জানতে পারি। পশ্চিমবঙ্গে পালাবদলের পর সোনার বাংলা গড়ার সংকল্প নিয়ে ক্ষমতায় আসীন হয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারীর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের বেশ কিছু জনমুখী প্রকল্প ও প্রশাসনিক সিদ্ধান্তকে আমূল বদলে ফেলা। নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর দেওয়া প্রতিশ্রুতি বা মোদী গ্যারেন্টি বাস্তবায়নে নতুন সরকারকে এখন দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে বড়সড় সিদ্ধান্তের ইঙ্গিত মিলছে। বিজেপির নির্বাচনী ইস্তেহার বা সংকল্পপত্র অনুযায়ী প্রথম বড় পরিবর্তন আসতে চলেছে স্বাস্থ্য খাতে। তৃণমূল সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিবর্তে রাজ্যে আয়ুষ্মান ভারত কার্যকর করা শুভেন্দু সরকারের অগ্রাধিকার। এর ফলে বাংলার সাধারণ মানুষ দেশের যে কোনো প্রান্তের হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ এবং 7ম বেতন কমিশন কার্যকর করা নতুন সরকারের জন্য একটি বড় প্রশাসনিক ও আর্থিক চ্যালেঞ্জ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে। সরকারি কর্মীদের আস্থা অর্জনে প্রথম ক্যাবিনেট বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সরকারের নীতিতে অনুপ্রবেশ এবং জাতীয় সুরক্ষা বিশেষ গুরুত্ব পাচ্ছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করার যে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি অমিত শাহ ঘোষণা করেছিলেন তা বাস্তবায়নে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের প্রস্তুতি চলছে। এছাড়া রাজ্যের রাজনৈতিক ও সামাজিক সমীকরণ বদলে দিতে অভিন্ন দেওয়ানি বিধি ও ইউসিসি কার্যকর করার পথে হাঁটতে পারে নতুন প্রশাসন।